করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা। বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তা ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। দেশে একদিনে সর্বোচ্চ 1273 জনের দেহে করোনা শনাক্ত, আরও 14 জন সহ মোট মৃত্যু 328, সুস্থ 2.5 শতাধিক। ঈদ সামনে রেখে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে বাড়ছে ঘরমুখ্য যাত্রীদের চাপ, ফেরি চলাচল বন্ধের হুঁশিয়ারি প্রশাসনের। দেশ জুড়ে 1000-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী করোনায় আক্রান্ত, কাজ ছেড়েছেন প্রায় 60,000, বাসায় বাসায় সংক্রমণের শঙ্কা। এবং পণ্য পরিবহনের সংকট মেটাতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ওয়াগন ও লাগেজ ভ্যান মেরামত। জনগণের পাশে দাঁড়াতে অতিরিক্ত কাজ, বলছেন শ্রমিকেরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা দেশের মেগা প্রকল্পগুলোর কাজ আবারও পুরোদমে শুরু করার পরিকল্পনা চলছে। সরকারের 10 মেগা প্রকল্পের মধ্যে 5টি কাজ বর্তমানে পুরো বন্ধ আছে, সেগুলোর কাজ শুরুর তাগিদ দেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এই সময় মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে সেগুলো করোনা পরবর্তী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যয় করলে সরকার লাভবান হবে। এসএন জুয়েলের রিপোর্ট। ঘরবন্দি মানুষ, বাইরের দুনিয়ার সাথে আরই ন্যানোমিটার ব্যাসার্ধের মিনি ভাইরাসের কাছে নত দেশের সব মেগা প্রকল্প। দিনরাত যন্ত্রের বিকট শব্দ নেই, চারদিকে শুনশান নীরবতা। ঢাকার রাজপথে চলতে গেলে চেনা সেই কর্মযোগ্য নেই। দেশে চলমান 10টি মেগা প্রকল্পের 5টিরই কাজ এখন পুরো বন্ধ আছে, বাকি 5টির কাজও চলছে সীমিত পরিসরে। এইসব কাজের প্রকৌশলী, পরামর্শক এবং মালামাল 3টি বিষয় নির্ভর করতে হয় বিদেশের উপর। তাদের অনেকে চলে গেছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গ্রামের বাড়ি চলে গেছেন বেশিরভাগ দেশি শ্রমিক। 24 ঘন্টা আবাসিক সুবিধা দিয়ে কাজ চলছে কোথাও কোথাও। কাজ পিছিয়ে গেলেও শিগগিরই পুরোদমে শুরুর কথা বলছেন প্রকল্প পরিচালকরা। বাংলাদেশি শ্রমিক প্লাস কনসালটেন্টের কি স্টাফ তারা কিছু কমে গেছে, যার জন্য আমরা আসলে 3 শিফটে কাজ করতে পারছি না। 3 শিফটের পরিবর্তে আমরা এখন 2 শিফটে কাজ করেছি। লোকাল যে শ্রমিক তারা তো সবাই বাড়িতে চলে গেছে, আমরা এখন তাদেরকে নিয়ে আসা শুরু করেছি। আমাদের যে কাজের পরিধিটা আছে, আশা করি যে 10-15 দিনের ভিতরে এই পরিধিটা রাস্তা দিয়ে গেলেই সবাই দেখতে পারবে। অর্থনীতিবিদরা মনে করছেন ভবিষ্যতে ব্যয় বাড়লেও বাস্তবতা বিবেচনায় এখন মেগা প্রকল্পের কাজ ধীর করে আনলে লাভ হবে। সরকার যেহেতু এই মুহূর্তে এক ধরনের অর্থ সংকটে রয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, স্বাস্থ্যের মতো প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে দরকার অর্থ, সেই জায়গা থেকে কিছু কিছু মেগা প্রকল্পের বাস্তবায়নকে যদি আগামী অর্থ বছরে কিছুটা ধীরেও চালানো দরকার হয়, সেটিও সরকারের বিবেচনা করার প্রয়োজন রয়েছে। 10 মেগা প্রকল্পে সরকারের মোট ব্যয় 3,06,000 কোটি টাকা। শুধু বাংলাদেশ নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি এখন হুমকির মুখে। দেশের মেগা প্রকল্পগুলোর কাজে যথেষ্ট অগ্রগতি হলেও এখন করোনার প্রভাব মোকাবেলায় নিতে হবে টেকসই পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আক্রান্ত হওয়ার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে 1273 জন আর মারা গেছে 14 জন। করোনা সংক্রমণের 71তম দিনে এসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22,268 জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 328 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। কোভিড-19 রোগী শনাক্ত করতে সবচেয়ে বেশি 42টি ল্যাবে পরীক্ষা হয়েছে গেল 24 ঘন্টায়। এ সময়ে শতকরা 16.42% পরীক্ষা বেড়েছে। 8,114 জনের নমুনা পরীক্ষা করে 1273 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে, যা আগের 24 ঘন্টার তুলনায় 26.94% বেশি। গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে। এ সময়ে মারা গেছে 14 জন, যা আগের দিনের তুলনায় 14.29% কম। আর সুস্থ হয়েছে 2.5 শতাধিক, যা আগের 24 ঘন্টার তুলনায় শতকরা 8.2% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মোট শনাক্তের 19.67% সুস্থ হচ্ছেন আর 1.47% মারা যাচ্ছেন। দুক্ষেত্রেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। 14 জনের মধ্যে 13 জন পুরুষ এবং 1 জন নারী।
11 থেকে 20 বছরের মধ্যে একজন, 31 থেকে 40 বছরের মধ্যে একজন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 3 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে একজন। করোনা থেকে বাঁচতে শারীরিক ও মানসিক দুই স্বাস্থ্যের দিকেই নজর দিতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইফতারের পরে আমরা যেন তরল খাবার এবং পানি বেশি করে খাই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে আমাদের খাদ্য তালিকায় রাখি। এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি, এই পরিস্থিতিতে আমরা যেন মনোবল চাঙ্গা রাখি। ব্রিফিংয়ে সব সময় সতর্ক থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে। 30,165। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহালি মন। আমন্ত্রণ কোভিড পরিস্থিতির বিশ্লেষণ। 24 ঘন্টায় করোনাতে দেশের মাটিতে করোনার রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল 22,000। করোনায় আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 14 জন রোগী। 17 মে করোনা সংকটের 71তম দিন। আজকের বিশ্লেষণের শুরুতেই দেখে নেব গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় দেশের 42টি ল্যাবে মোট পরীক্ষা করা হয়েছে 8,114 জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,273 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন। মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 328 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন। এ পর্যন্ত সুস্থ হলেন 4,373 জন রোগী। দেখে নেব গেল 2 মাসের সংক্রমণ প্রবণতা চিত্র। বরাবরের মতো আমরা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখছি। এপ্রিলের শুরু থেকে ব্যাপকভাবে সংক্রমণের যে প্রবণতা সেটি কিন্তু আমরা এপ্রিলের মাঝামাঝি এসে দেখছি। আজকের দিনে মোট রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 22,268 জন। যাব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। আজ 17 মে সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে একদিনে 1,273 জন। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। গেল 7 দিনের মধ্যে 5 দিনে কিন্তু 1,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। বাকি 2 দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1,000-এর কম রোগী শনাক্ত হয়েছে। দেখে নেব সবচেয়ে সংক্রমিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের 71তম দিনের তুলনামূলক চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সব থেকে করোনা ঝুঁকিতে থাকা বা সংক্রমণের শীর্ষে থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্র 71তম দিনেও শীর্ষে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে 71তম দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগীর সংখ্যা ছিল প্রায় 2.5 লাখ, যেখানে মৃত্যুবরণ করেছে 7,500-এরও বেশি মানুষ। তবে 71তম দিনে ভারতের চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম, 6,725 জন রোগী 71তম দিনে এসে দাঁড়িয়েছিল ভারতে। সবচেয়ে সংক্রমিত দেশগুলোর সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ এবং আমেরিকার থেকে বাংলাদেশের চিত্র অনেকটাই ভালো। কিন্তু ভারতের সঙ্গে যদি আমরা বাংলাদেশের 71তম দিনের চিত্র মেলাই তাহলে দেখতে পাবো শনাক্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুই কিন্তু বাংলাদেশে বেশি রয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণে। চালু হলো দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যেখানে করোনা আক্রান্তদের আইসোলেশন সুবিধা সহ রোগীদের জন্য থাকছে আইসিইউ সুবিধা। হাসপাতাল উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে সংক্রমণ আরও বাড়বে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অবশেষে চালু হলো দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য 2,000-এর বেশি আইসোলেশন ইউনিট সহ 71টি আইসিইউ সুবিধা আছে। এরই মধ্যে হাসপাতালে যোগ দিয়েছে 191 জন চিকিৎসক। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হবে সক্ষমতা। আমরা ঝুঁকির ব্যাপারটা জেনে এসেছি এবং আমরা যতটুকু সম্ভব নিজেদের সুরক্ষা নিশ্চিত করে রোগীদের সেবা প্রদান করতে চাই। কোভিড হসপিটালে যেহেতু জয়েন করেছে, আমরা যারা পজিটিভ রোগী তাদেরকে সেবা দিব। দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, যানবাহন থেকে শুরু করে সবখানে স্বাস্থ্যবিধি না মানার কারণে বাড়ছে করোনা সংক্রমণ। তাই আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর হওয়ার আহ্বান মন্ত্রীর। রিক্সা, সিএনজিতে জটলা পাকায় এবং সেখানে অনেক লোক চলাফেরা করে। আমরা যখন দেখি দোকানে জটলা পাকাচ্ছে, আমরা দেখি শিল্পের সামনে, আমরা দেখি ফেরিঘাটে, তখন আমরা আতঙ্কিত হই যে সংক্রমণ তো বৃদ্ধি পাবে। এবং আপনারা লক্ষ্য করছেন সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। 2,000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, 6,000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রায় 4-5 হাজার টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার এখন কাজকর্ম
শুরু হয়ে গেছে। করোনার এই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য 41 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে সরকার। এই ধরনের আইসোলেশন ইউনিটে যদি করোনা আক্রান্তদের নিয়ে আসা যায় এবং এখানে বিভিন্ন ভাগে ভাগ করে যদি চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, তাহলে বাসায় থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা না পাওয়ার হার যেমন কমবে, একই সাথে কমে আসবে মৃত্যু ঝুঁকিও। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের মধ্যেও প্রতিদিন হাজার হাজার মানুষ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে যাতায়াত করছেন, মানছেন না সামাজিক দূরত্ব। ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদ সামনে, তাই বাড়ছে ঘরমুখো যাত্রীদের চাপ। প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বন্ধ করে দেওয়া হবে ফেরি চলাচল। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিত তথ্য এবং সাদা তাকনের ছবিতে দেখুন রিপোর্ট। করোনার ঝুঁকি মাথায় নিয়ে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে চলাচল করছেন যাত্রীরা। স্বাভাবিক সময়ে প্রতিদিন 30,000 মানুষ এই নৌরুট ব্যবহার করলেও বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। গণপরিবহন বন্ধ, তাই বিভিন্ন উপায়ে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে পৌঁছান যাত্রীরা। যাতায়াতের সময় মাস্ক কিংবা হ্যান্ড গ্লোভস ব্যবহার তো দূরের কথা, মানছেন না নিরাপদ দূরত্বটুকুও। ঢাকা থেকে বেরিয়েছি জরুরি কাজের প্রয়োজনে। এই করোনা ভাইরাস জানা সত্ত্বেও রিস্ক নিয়ে বেরিয়েছি। গার্মেন্টস চাকরি করতাম, গার্মেন্টস চাকরিতে আপনার এই করোনা ভাইরাসের জন্য আমাদের ছাঁটাই করে দিয়েছে, তার জন্য এখন আমাদের পাঠাতে খুব কষ্ট। সরকারি নির্দেশনায় এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে। জরুরি প্রয়োজনে 3 থেকে 5টি ফেরি চললেও যাত্রীদের চাপে এখন চলছে 12 থেকে 14টি ফেরি। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। দেশের পরিস্থিতি যে এখন খারাপ অবস্থা, যে করোনা ভাইরাসের কারণে সবাইকে যার যার অবস্থান থাকার জন্য বলা হচ্ছেও, তারপরও প্রতিনিয়তই যাত্রী এবং গাড়ি মুভমেন্ট করতেছে। 13টা ফেরি সচল আছে আর ঘাটের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এদিকে জেলা প্রশাসন বলছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। ঈদ উপলক্ষে ঢাকা থেকে মানুষ ঘরমুখী হতে না পারে এবং অন্য 21টি জেলা থেকে, দক্ষিণবঙ্গের জেলা থেকে মানুষ ঢাকার দিকে না যেতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা নেব যাতে আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারি। হাজার হাজার মানুষের যাতায়াত এখনই ঠেকানো না গেলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে অভিমত জেলার স্বাস্থ্য বিভাগের। সময় সংবাদ, মাদারীপুর। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঈদ সামনে রেখে ঢাকা থেকে ঘরে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষের চালনায় মুখর, অর্থাৎ প্রত্যেকটা প্রাইভেট কারে কিন্তু রাতে অনেক প্রাইভেট কার এসেছে। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় কমপক্ষে সহস্রাধিক কিন্তু প্রাইভেট কার রয়েছে, অর্থাৎ 1000-এর উপরে প্রাইভেট কার রয়েছে। আমি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আর কি জানিয়েছে, আসলে গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসন এবং ঢাকা ডিএমপি থেকে এটা একটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাই সেই দিকে চিন্তা করে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকার ঘাট কর্তৃপক্ষ এই মুহূর্তে মাত্র 4টি ফেরি, ছোট বড় 4টি ফেরি তারা চালাচ্ছে, অর্থাৎ 15টি ফেরির মধ্যে মাত্র 4টি ফেরি এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চলাচল করছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে কমপক্ষে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কিন্তু এই ঘাট এলাকায় তারা এই ঘাটটুকু পার হওয়ার জন্য অপেক্ষা করছে। তারা বলছে নারীর টানে কিন্তু তারা ঈদ করার জন্য তারা ঘরে ফিরছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে, রাতে থেকে কালকে বিকাল থেকে এটা কড়াকড়ি আরোপ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ঢাকা ডিএমপির পক্ষ থেকে। সেই ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5টি চেকপোস্ট তারা অতিক্রম করে এই ঘাটে এসেছে। তারা বিভিন্ন অজুহাতে বিভিন্নটা আঞ্চলিক মহাসড়ক হয়ে এবং ছোট ছোট রাস্তা হয়ে কিন্তু ঘাট পর্যন্ত এসেছে। এই মুহূর্তে তারা বলছে যে সব গাড়িকে কিন্তু কর্তৃপক্ষ টিকিট দিচ্ছে না। অন্যদিকে তারা বলছে অনেকে অসুস্থ, অনেকেই বিভিন্ন অজুহাতে তারা কিন্তু এই ঘাটটি পার হওয়ার জন্য তারা চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু আমি দেখেছি যে এই মুহূর্তে কিন্তু অন্যান্য যে যানবাহন রয়েছে, জরুরি অ্যাম্বুলেন্স, জরুরি যে মালবাহী গাড়ি, এগুলোও কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে যে করোনা ভাইরাসের সংক্রমণের যে একটি আশঙ্কা, তা কিন্তু ঘাট এলাকায় রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। করোনা বা ডেঙ্গু দুটোই মোকাবেলার প্রধান হাতিয়ার পরিচ্ছন্নতা। তাই তো ছুটির শহরেও দিনরাত তৎপর বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও করোনা যুদ্ধে আলোচনার বাইরেই তারা
অথচ এরই মধ্যে 1000-এরও বেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জরিপে দেখা গেছে। আর বর্জ্য ব্যবস্থাপনা কর্মী আক্রান্ত হলে বাসায় বাসায় সংক্রমণের সংখ্যা জানিয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকেরাও। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ক্যামেরা ছিলেন নুরুল ইসলাম। অদৃশ্য শত্রু করোনা ভাইরাস কোথায় কিভাবে আঘাত হানবে জানা নেই কারো। গৃহস্থলী বর্জ্য নিয়ে দিনভর যাদের কর্মযোগ্য, সংক্রমণের ঝুঁকি তাদের অনেক বেশি, সেটা সবারই জানা। তবুও সুরক্ষায় বিশেষ পোশাক তো দূরের কথা, নেই মাস্ক, গ্লাভসও। সবাই তো দেখতেছেন কি পরিস্থিতি চলতেছে, এরপরে এই ঝুঁকির ভিতরে আমরা কাজ করতেছি। করোনা রোগের ময়লা আছে, এই কারণে যে আমাকে যে হাতের গ্লাস, মুখের মাস্ক অথবা পোশাক আমরা কিছুই পাই নাই। আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা কিছু পোশাক লাগে না, দিবে কে? আমাদের কোনো ঝুঁকি বাতা নাই। আমাদের যদি কোনো জানের পরে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদেরকে দেখার মতো কেউ নাই। নগরীর স্বাস্থ্য সুরক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলো কাজ করে গেল, তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা দেখার জন্য কেউ নেই। অথচ গবেষণা বলছে একজন বর্জ্য ব্যবস্থাপনা কর্মী কোনোভাবে আক্রান্ত হলে তার মাধ্যমে এর বিস্তৃতি ছড়াতে পারে প্রতিটি বাসায় এবং ভেঙে পড়তে পারে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা কিন্তু সেখানেও সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের যে সংক্রমণ, এটিকে তারা সেখানেও বিস্তৃত করছেন। পরিবেশবাদী গবেষণা সংস্থা এসডো বলছে দেশজুড়ে 1000-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী এখন অসুস্থ। 1 লাখ কর্মীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা কারণে কাজ ছেড়েছেন প্রায় 60,000। এরা যদি অসুস্থ হয়ে পড়ে এবং হঠাৎ করেই যদি এই ব্যবস্থাটি ভেঙে পড়ে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থাটি যদি ভেঙে পড়ে, শুধু বাংলাদেশ নয়, ঢাকা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে। নির্দিষ্ট করে এদের জন্য আলাদা গাইডলাইন তৈরি করা দরকার। নগর প্রশাসনের কর্মীদের নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশনের। তবে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার কথাও এই কর্মকর্তা মেনে নিলেন অকপটে। ওদের যারা ওনার আসে বা যারা প্রাইভেট যারা আসে ওদেরকে বলা হয়েছে দেখি ওরা কি করে, জাস্ট একটা দিন দেখি আমি ওদের ওই কন্ট্রাক্ট করে দিয়া এই কিউল করে। জনসচেতনতার অভাবে এই ঝুঁকি আরো প্রকট হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। করোনার থাবায় বিপর্যস্ত জনজীবনে মরার উপর খাড়ার ঘা হয়ে আরেকটি দুর্যোগ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় আমফান। ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বঙ্গোপসাগরের যে এলাকা, এই এলাকাটাকে আমরা বলি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। এই এলাকায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি শুধুমাত্র ঘূর্ণিঝড় অবস্থায় আছে এবং পরবর্তী সময়ে আমাদের অবজারভেশন অনুযায়ী এটি আরো শক্তি সঞ্চয় করে হয়তো গভীর প্রবল ঘূর্ণিঝড় এবং অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এটি এখনো অনেক দূরে, এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বলা ঠিক হবে না যে এটি ঠিক কোন সময় কোন উপকূলে কখন আঘাত হানবে। আমরা আরো একটু সময় নিলে যখন এটি একেবারে আমরা নিশ্চিত হতে পারবো যে এটি বাংলাদেশ উপকূল বা অন্য কোনো উপকূলে আসছে, তখনই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জনগণকে কিন্তু জানিয়ে দেব। পরিস্থিতি সামাল দিতে খাদ্য সহায়তা সহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এটা বাংলাদেশের গোটা উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা আছে। শতভাগ প্রস্তুতি রাখতে হবে যাতে পরিস্থিতি যেটাই হয় আমরা যেন মোকাবেলা করতে পারি, আমাদের জন্য প্রতিটা নাগরিকের জীবন যেন আমরা রক্ষা করতে পারি। আগামী 20 তারিখ নাগাদ এটি উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আমফান আঘাত হানার আগেই পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে কৃষকদের নির্দেশনা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। গতকাল বিকেলে দুর্যোগ কমিটির এক সভায় কথা বলেন জেলা প্রশাসক এস.এম. আজিউর রহমান। বিভাগীয় সব জেলা ও উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করার নির্দেশনা দেন তিনি। পর্যাপ্ত মেডিকেল টিম, জরুরি খাদ্য পানীয়র ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। এদিকে ভোলায় 1104টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। এছাড়া চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আনতে নৌযান ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। প্রতিটি সাইক্লোন সেন্টারে সামাজিক দূরত্ব মেনে উপকূলবর্তী মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে। সতর্ক ও হুঁশিয়ার থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
করোনা দুর্যোগের মধ্যে সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ পণ্য পরিবহনের জন্য চালু করেছে পার্সেল ট্রেন। এই পরিপ্রেক্ষিতে পণ্য পরিবহনের সংকট মেটাতে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ওয়াগন ও লাগেজ ভ্যান মেরামতের কাজ। বন্ধের মধ্যেও সীমিত শ্রমিক কর্মচারী কর্মকর্তা এই অতিরিক্ত কাজ করছেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে ইতোমধ্যে কয়েকটি ওয়াগন মেরামতের কাজ শেষ হয়েছে। নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে ঈদের আগের এই সময়টাতে ঘরমুখো মানুষের বাড়তি চাপ সামলাতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় জোরে সোরে চলে কোচ মেরামতের কাজ। কর্মব্যস্ত থাকেন সবাই, কিন্তু এবার করোনার দুর্যোগ পুরো পরিবেশ পাল্টে দিয়েছে। কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। তবে সম্প্রতি রেল কর্তৃপক্ষের পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্তে কারখানার কয়েকটি শপের কিছু শ্রমিক নিয়ে কর্মকর্তারা শুরু করেছেন ওয়াগন ও লাগেজ ভ্যান মেরামতের কাজ। শ্রমিকরা বলছেন জনগণের পাশে দাঁড়াতেই অতিরিক্ত কাজ করছেন তারা। খাদ্যপণ্য পরিবহনের জন্য, কৃষিপণ্য পরিবহনের জন্য আমরা সবাই মিলে লাগেজ ভ্যান বলে রেলের ভাষায়, সেটাকে আমরা রেডি করতেছি যাতে পণ্য পরিবহনে কোনো অসুবিধা না হয়। আমরা প্রায় 100 জন লোক মতন কাজ করতেছি, লাগেজ ভ্যান তৈরি করতেছি দেশের স্বার্থে। আমরা যে কাজ করতেছি এটা কোনো পাওয়ার আশায় না, যদি সরকার খুশি হয়ে আমাদেরকে যদি কিছু দেয় সেটা আমরা গ্রহণ করব। কারখানার কর্মকর্তা জানান ওয়াগন ও লাগেজ ভ্যান মেরামতের কাজ চলছে। ইতিমধ্যে 6টি ওয়াগন প্রস্তুত হয়েছে। আমরা সীমিত পরিসরে স্বল্প সংখ্যক কর্মচারীদের দ্বারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সাপোর্ট প্রদানের জন্য আমরা বর্তমানে এই লাগেজটি মেরামত কার্যক্রম চালু রেখেছি। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক কর্মচারীদের দ্বারা এই লাগেজ ভ্যানটি মেরামত করা হচ্ছে। সীমিত আকারে 23টি শপের মধ্যে 5টিতে 100 জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক মেরামতের কাজ করছেন। সময় সংবাদ, নীলফামারী। পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। পেঁয়াজ আমদানি বন্ধ হলে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশীয় চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয় গত বছরের শেষের দিকে রাজশাহীতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ 250 টাকায়। আর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ বেশি করে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনও হয়েছে। এ অবস্থায় আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। অন্যান্য টাইমে মালগুলো 800 টাকা 900 টাকা মন থাকে, সেই মালটা 1600 টাকা 1800 টাকা। এলসি পেঁয়াজ আমদানি নাই, এবার কৃষকরা দাম ভালো পাচ্ছে পেঁয়াজের। আবহাওয়া অনুকূলে ছিল, পরিবেশও ভালো ছিল, যার জন্য পেঁয়াজের বাম্পার ফলন। পেঁয়াজের পর্যাপ্ত খরচ, তারপরে পেঁয়াজের যে অনুপাতে যথেষ্ট লাভ হয়েছে। জেলা চেম্বারের সচিবের মতে পেঁয়াজ আমদানি বন্ধ হলে স্বনির্ভর হবে কৃষকেরা। সরকার যদি এদিকে একটু নজর দেয় তাহলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। হওয়াটা খুব একটা কঠিন কিছু না আমাদের জন্য, কারণ আমাদের চাষিরা যথেষ্ট পেঁয়াজ চাষ করে। শুধু এলসি করে পেঁয়াজ আনার কারণেই আমাদের পেঁয়াজের চাষিরা মার খায়। কৃষি কর্মকর্তা বলছেন উৎপাদিত পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে কৃষকেরা। কৃষিপণ্য লকডাউনের বাইরে, এটা পরিবহনে কোথাও বাধা নাই, সেই হিসাবে কৃষক লাভবান হচ্ছে। এবং এভাবে যদি কৃষক পেঁয়াজের দাম পায় তাহলে কৃষক কিন্তু প্রতিবারই পেঁয়াজ আবাদ করবে। জেলায় এবার প্রায় 17,000 হেক্টর জমিতে 2,83,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 3 মাস ধরে বেতন পাচ্ছেন না ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের শ্রমিক কর্মচারীরা। ফলে আর্থিক সংকটে বিপর্যয়ের মুখে পড়েছেন তারা। শ্রমিক নেতারা বলছেন দ্রুত পাওনা পরিশোধ করা না হলে আন্দোলনে নামবেন তারা। আর কারখানা কর্তৃপক্ষ বলছে লকডাউনের কারণে উৎপাদিত চিনি বিক্রি না হয় পরিশোধ করা যাচ্ছে না বকেয়া। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলে গত বছরের 12 ডিসেম্বর থেকে চলতি বছরের 8 মার্চ পর্যন্ত আখ মারাই হয়। তবে মৌসুম শেষ হলেও ফেব্রুয়ারি মাস থেকে মিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে পারেনি। 3 মাস বেতন ভাতা না পেয়ে আর্থিক সংকটে আছেন তারা। এ অবস্থায় টিসিবির মাধ্যমে অবিকৃত চিনি বিক্রি করে দ্রুত বেতন পরিশোধের দাবি তাদের। 4 মাস রানিং বেতন পাই না,
আমাদের যে কি অসুবিধায় আছে আল্লাহ পাক জানে। আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুঃখের সাথে জীবন যাপন করতেছি। আজকে ওষুধ কেনার পয়সা নেই, আজকে মুখে খাদ্য দেওয়ার টাকা নেই। চিনির কল থেকে যদি নেওয়া হতো, টিসিবি যদি নিত, তাহলে আমাদের চিনির কলের চিনিও বিক্রি হতো এবং শ্রমিক কর্মচারীরা বেতন পেত। ঈদের আগে বেতন ভাতা পরিশোধ করা না হলে কর্মবিরতি সহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। ঈদের আগেই যদি দ্রুত আমাদেরকে এই বেতনের ব্যবস্থা না করে তা আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। মিল কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় পরিশোধ করা যাচ্ছে না বেতন ভাতা। ব্যাপক হারে যে বিক্রি করা প্রয়োজন 100 বা 300 টন আকারে, সেটা এই মুহূর্তে আমরা করতে পারতেছি না। আমরা আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা জোরদারভাবে চিনি বিক্রি করতে পারবো এবং আমাদের শ্রমিক কর্মচারী ভাইদের যে পাওনা বেতন এবং বোনাস সহ যেসব পাওনা আছে আমরা ইনশাআল্লাহ দ্রুত পরিশোধ করব। মিল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে 850 শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রায় 5 কোটি টাকা বকেয়া রয়েছে, আর চিনি অবিকৃত রয়েছে 4500 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। করোনার থাবায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে 1.5 মাস ধরে বন্ধ রয়েছে আমদানি রফতানি বাণিজ্য। এতে পণ্য খালাসের সঙ্গে জড়িত শ্রমিকেরা কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। শ্রমিকরা বলছেন, সরকারের প্রতিনিধি ও বাণিজ্যিক সংগঠনগুলোর কাছে তারা বারবার সাহায্যের আবেদন জানালেও সাড়া দেয়নি কেউই। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শ্রমিকদের সহায়তার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাসের কাজ করেন 1000-এর বেশি শ্রমিক, কিন্তু করোনার থাবায় 1.5 মাসেরও বেশি সময় ধরে বাণিজ্য বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া শ্রমিকরা। কিন্তু তাদের সহযোগিতায় হাত বাড়ায়নি কেউই। মেন কথা হচ্ছে গোডাউন বন্ধ, আমরা কি করে খাবো? আমরা লাইনের উপরে এইভাবে বসে আছি। 2 মাসের ভিতরে কাজও নেই আমাদের, বাজারঘাটও আমাদের। শ্রমিক নেতাদের অভিযোগ, বিভিন্ন মহলে সাহায্য চেয়েও পাননি তারা। ট্রান্সপোর্ট যারা আছে তাদের কাছে, তাদের প্রতিনিধির কাছে কয়েকবার আমি নিজেই মোবাইল করেছি, তারা এই পর্যন্ত কোনো আমাদের এই শ্রমিকদের ডাকে কোনো সাড়া দেয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্দর শ্রমিকদের সহায়তার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সরকারকে ইতিমধ্যে অবহিত করেছি, সরকার তার পরিপ্রেক্ষিতে সামনে যদি আরো বরাদ্দ প্রদান করে তাহলে আমরা সেটা তাদের ভিতরে বিতরণের ব্যবস্থা নেব। স্থল বন্দরে পণ্য খালাসে কাজ করেন প্রায় 1500 শ্রমিক। প্রতি বছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 5000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। করোনা মহামারীতে ভার্চুয়াল আদালত পরিচালনাকে সাধুবাদ জানিয়েছেন কুমিল্লার আইনজীবী ও বিচার প্রার্থীরা। তারা বলছেন, সীমিত পরিসরে হলেও আইনি অধিকার লাভের পথ খুলেছে। অনলাইন আদালত পরিচালনার সীমাবদ্ধতা দূর করা গেলে এই পদ্ধতির শতভাগ সুফল মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাহার রায়হানের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট। ভার্চুয়াল আদালত চালুর পর প্রথম কোনো মামলার জামিন পাওয়ার ঘটনা ঘটেছে কুমিল্লার আদালতে। এই মামলার আইনজীবী জানান, প্রথমে বিষয়টি জটিল মনে হলেও এখন মনে হচ্ছে এটি যুগোপযোগী সিদ্ধান্ত। যে ভার্চুয়াল কোর্টের যে নিয়ম কানুন আসলে অত্যন্ত সহজ, অত্যন্ত সুন্দর, আধুনিক যে প্রযুক্তিতে যে এই আজকে ক্রাইসিস মুহূর্তে এটা যুগান্তরকারী একটা সরকারের পদক্ষেপ। করোনা মহামারীর কারণে আদালত থেকে প্রতিকার পেয়ে খুশি বিচার প্রার্থী ও মানবাধিকার কর্মীরা। আমার কাছে প্রতীয়মান হয়েছে যে আদালতে আসা যাওয়া এবং ঝামেলা, বর্তমানে করোনা ভাইরাস যে মহামারী সংক্রমণ, তার থেকে মানুষ অনেক উপকৃত হবে। সীমিত পরিসরে এই ভার্চুয়াল কোর্টগুলোতে জামিন আবেদনের নিষ্পত্তির হার যাই হোক, আমি মনে করি যে বিচার প্রার্থী মানুষের জায়গা পাওয়ার একটি আইনি সুবিধা পাওয়ার একটি জায়গা তৈরি হয়েছে। কিছু আইনজীবী অনলাইন আদালতের বিপক্ষে যুক্তি দিলেও তার সঙ্গে একমত নন বার সভাপতি। সরকারের উচিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাহলে এই আইনের, এই ভার্চুয়াল আইনের মানুষের দোরগোড়ায় পৌঁছবে, মানুষ পাবে। প্রথম দিকে একটু অসুবিধা কিছু থাকবেই, কিন্তু ধীরে ধীরে এটা কেটে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে কুমিল্লায় 3টি ভার্চুয়াল আদালতে বিচার কাজ চলছে। সময় সংবাদ, কুমিল্লা। ঝালকাঠিতে করোনার কারণে অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে আবারও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিলেন সনাতন ধর্মাবলম্বীরা। উপহার দিলেন ঈদ সামগ্রী। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে কর্মহীনদের সহায়তা অব্যাহত রয়েছে।
ঝালকাঠিতে করোনার কারণে অসহায় মুসলিমদের পাশে দাঁড়ালেন সনাতন ধর্মাবলম্বীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ৩০০ শ্রমজীবীকে দিলেন ঈদ উপহার। শহরের মদনমোহন আখড়াবাড়ি মন্দির থেকে এই উপহার তুলে দেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। পূজা উদযাপন পরিষদ তার অসাংবাদিক চেতনার মধ্য দিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই এই অনুভূতির মধ্য দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ভোলা সদর উপজেলায় ১৮৪১ জন ইমাম মুয়াজ্জিন ও ১০০ মন্দিরের পুরোহিতদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে তিনি ঈদ উপহারও তুলে দেন। আমরা রিলিফ দিচ্ছি কোনো দলীয় রিলিফ না, যারা গরিব, যারা দুস্থ, দিন আনে দিন খায়। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন ১০০০ পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এছাড়া নিজ গ্রাম চিনাইরে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণও করেন তিনি। রাঙামাটিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা করতে এগিয়ে এসেছে জেলার এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা। ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে জেলা প্রশাসকের করোনা ফান্ডে তারা $২৫,০০,০০০ টাকা দান করেন। দিনাজপুরে হিজড়া জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তাদের হাতে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই তুলে দেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ধোপা, নাপিত, হরিজন ও ভিক্ষুক শ্রেণী সহ নিম্ন আয়ের ৩ শতাধিক মানুষকে নিত্যপণ্য ও ঈদ সামগ্রী সহায়তা দেয় উপজেলা আওয়ামী লীগ। মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ৩০০ শিশুকে দেয়া হয় দুধ সহ শিশু খাদ্য। অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে ও পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঠাকুরগাঁও, নড়াইল, গাইবান্ধা ও মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে দুস্থ ও অসহায়দের সহায়তা দেয়া হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। করোনা মোকাবেলায় ফেনী সদর হাসপাতালে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন হাই ফ্লো অক্সিজেন ইউনিট খোলা হয়েছে। গতকাল দুপুরে ইউনিটটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। হাসপাতালের কর্তৃপক্ষ জানায় ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে 10,000 আইসিইউ ও 10,000 সিসিইউতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এতে ইনভেসিভ ভেন্টিলেটরের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে আশঙ্কাজনক রোগীদের দ্রুত সময়ে নন ইনভেসিভ ভেন্টিলেশনের মাধ্যমে কার্যকর চিকিৎসা দেওয়া যাবে। শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। এটিকে বাস্তবায়িত করতে পারি, হাই ফ্লো অক্সিজেনের মাধ্যমে আমরা অনেকগুলো জীবন বাঁচাতে পারবো বলে আমার আশা। 20টা করেছি। আমরা চাই এখানে যে 62টা, এই 62টাই যাতে সবগুলো যাতে স্বয়ংক্রিয়ভাবে আমরা কাজ করতে পারি, আমাদের ফেনীর মানুষ যাতে সেটা থেকে যাতে সুফল পেতে পারে সেটা আমরা সুনিশ্চিত করতে চাই। আগামী 20 মে থেকে 65 দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কঠোরভাবে পালনের নির্দেশ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, কেউ শিথিলতা দেখালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে এই সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী কথা বলেন। মাছ বেড়ে ওঠা এবং মাছকে অবৈধভাবে অপহরণ করতে না পারা, এই জাতীয় যে সরকারি সিদ্ধান্তগুলি, এইগুলিকে আমরা খুব কঠোরভাবে বাস্তবায়ন করতে চাই। অবৈধভাবে মৎস্য আহরণে যদি কোনো ব্যক্তি যান, তার দল কি, তার পরিচয় কি, তার সঙ্গে কোন প্রভাবশালী ব্যক্তি আছে, সেটা আমাদের দেখার বিষয় না। কাউকে আইনের বাইরে কোনো কিছু করতে দেবেন না। সেক্ষেত্রে যদি কোনো প্রেশার আসে, সে প্রেশার গ্রুপ যেই হোক না কেন, আমরা তাকে মোকাবেলা করব। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো গাফিলতি কিন্তু আমরা মানব না। রংপুর সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল সকালে রংপুর সদর সরকারি খাদ্য গুদামে ডিলারের কাছ থেকে চাল সংগ্রহের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিফ আহসান। অ্যাপের মাধ্যমে লটারি করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলেও জানান তিনি। নীলফামারীর সদর খাদ্য গুদামে প্রথম দিনে কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় 1 মেট্রিক টন ধান ও 5 মেট্রিক টন চাল। এছাড়া গাইবান্ধার সাঘাটায় 10 জন কৃষকের কাছ থেকে 10 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। ধান সংগ্রহ শুভ উদ্বোধন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন দপ্তরের। দিনাজপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত গৌরাঙ্গকে চন্দ্রমোহন্ত গ্রেফতার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, সম্প্রতি স্ত্রী সারথী রানীর কাছে যৌতুক দাবি করে
গৌরাঙ্গচন্দ্র মোহন্ত। নাদিয়ার জেরে গতরাতে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনায় গ্রেফতারের পর হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত। নেত্রকোনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মদন উপজেলার বাঁশুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দক্ষিণ পাড়ার তোফাজ্জল হোসেন বাড়িতে মোবাইল চার্জ দেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরিবারের সদস্য তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত বলে ঘোষণা করেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে বান্দরবান সদর হাসপাতালে স্থাপন করা হলো জীবাণুনাশক টানেল। গতকাল সকালে হাসপাতালের প্রধান গেট টানেলটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের স্বাস্থ্য সুরক্ষায় জীবাণুমুক্তকরণ এই টানেলটিতে অর্থায়ন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক ওসিং হায়রবিন বাহাদুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা। বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তা ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। দেশে একদিনে সর্বোচ্চ 1273 জনের দেহে করোনা শনাক্ত, আরও 14 জন সহ মোট মৃত্যু 328, সুস্থ 2.5 শতাধিক। ঈদ সামনে রেখে পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে বাড়ছে ঘরমুখো যাত্রীদের চাপ। ফেরি চলাচল বন্ধের হুঁশিয়ারি প্রশাসনের। দেশ জুড়ে 1000-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী করোনায় আক্রান্ত। কাজ ছেড়েছেন প্রায় 60,000। বাসায় বাসায় সংক্রমণের সংখ্যা। এবং পণ্য পরিবহনের সংকট মেটাতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ওয়াগনের লাগেজ ভ্যান মেরামত। জনগণের পাশে দাঁড়াতে অতিরিক্ত কাজ বলছেন শ্রমিকরা। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।